সামনের পৃথিবীতে দুইটা যুদ্ধ আমার দৃষ্টিতে, একটা হচ্ছে অস্ত্রের যুদ্ধ আর একটা হচ্ছে কৃষির যুদ্ধ। তা আমি কৃষির দিকে একটু আর্লি চলে আসার চেষ্টা করছি। এখানে প্রশান্ত বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জাপ নীল এগ্রো ফার্ম। এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে শাহ উমর মাজার সংলগ্ন দক্ষিণ পাশে এই ফার্মটি অবস্থিত। এই ফার্মটি করেছে আমারই বন্ধু আদনান রাবি, এবং এই ফার্মটি এতটাই দৃষ্টিনন্দন, বিশেষ করে বর্ষাকালে এই ফার্মের চিত্রটাই পাল্টে যায়। আপনারা দেখতে পাবেন আমার আশেপাশে পাহাড় বেষ্টিত, চারপাশে এখানে পাহাড় রয়েছে, এবং এই ফার্মটিতে সে বিভিন্ন রকমের চাষাবাদ করেছে। একদিকে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁপে চাষ করেছে, তারপরে এখানে এটা হচ্ছে পেয়ারা গাছ আছে, তারপরে আম গাছ, এরপরে সবচেয়ে বড় কথা পেছনে মাছ চাষ করা হচ্ছে, এবং এখানে গরুর ফার্ম করেছে। তার পৈতৃক যে জমিটি ছিল সেখানে সে সম্পূর্ণ সৎ ব্যবহার করেছে। যারা পড়াশোনা শেষ করেই চাকরির পেছনে ছুটে, তাদের জন্য আমি মনে করি যারা উদ্যোক্তা হতে চায়, বিশেষ করে তার এই ফার্মে প্রায় অনেক কর্মচারী রয়েছে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে এই ফার্মটিকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। যদিও বা আমার বন্ধু আদনান রামি চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে LLM পাশ করেছে, তারপরে সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। যারা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটে, এই চাকরির দুর্লভ যে একটা সংকট রয়েছে চাকরির বাজারে, তো আমি মনে করি যাদের পৈতৃক জমি রয়েছে তারা অনেকটা যদি চায়, এই খামারের মতো করে চিন্তাভাবনা করে তারাও স্বাবলম্বী হতে পারে। আর বিশেষ করে যার কথা বলবো আমার বন্ধু রামিম, কিছুক্ষণ পরেই আমি তার সাথে কথা বলবো। তার আগে আপনাদেরকে এই খামারটি আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই, আসুন আমার সাথে। যেটা বলছিলাম, এখানে পেয়ারার চাষ, পেয়ারা অবশ্যই অনেক বড় হয়েছে, এটি আরও বড় হবে। খুব যত্ন সহকারে সে কিন্তু পেয়ারার চাষ করছে। আর সবচেয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন পেঁপে গাছের চারা, পেঁপে অবশ্য এখন কয়েকটা গাছে আমরা দেখছি যে পেঁপে ধরা শুরু করেছে। হয়তো সিজনে এই পেঁপে অত্যন্ত বাম্পার ফলন হবে এখানে। এর পূর্বেও বিভিন্ন সময়ে সে কিন্তু পেঁপের চাষ করেছে, এবং আমরা দেখেছি খুব ভালো বিজনেস করেছে পেঁপের বিজনেস। এবং যে পুকুরে যে মাছ চাষ, সেখানে কি কি মাছ রয়েছে, কি কি মাছের চাষাবাদ সে করছে, তার সাথে আমরা এটা বিস্তারিত আলাপ করব। বন্ধুরা, আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একজন কঠোর পরিশ্রমী মানুষ কিভাবে তিলে তিলে পলে পলে পরিশ্রমের মধ্য দিয়ে একটি খামারকে দাঁড় করাতে পারে, এবং জমি সৎ ব্যবহার করে কিভাবে একটি খামার তৈরি করতে পারে, এবং এরকম একটি খামার করতে গেলে কি কি করতে হবে, অর্থাৎ যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা তার সাথে আলাপ করে নেব। নিশ্চয়ই যারা তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য এরকম একটি খামার অবশ্যই স্বপ্নের মতো। যদি কঠোর পরিশ্রম করা যায় তাহলে এরকম একটি সুন্দর খামার তারা তৈরি করতে পারে। তার জন্য পারিবারিক কিছু জমি কিংবা এ ধরনের যদি সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই খামারটি করা সম্ভব। আর এখানে শুধু যে পেঁপে, পেয়ারা, আম, তারপর পুকুরে মাছ চাষ এবং গরুর ফার্ম এগুলি যে আছে তা নয়, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বরইয়ের চাষ হচ্ছে, লেবুর চাষ হচ্ছে। বলতে গেলে সিজনাল যতগুলো ফ্রুটস আছে আমাদের দেশে, অর্থাৎ এই জমিতে যেগুলো উৎপাদনশীল, সব কিছু করা সম্ভব যদি একটু বুদ্ধি কাটিয়ে পরিকল্পনা করে এরকম একটি খামার করার চেষ্টা তারা করে, অবশ্যই তারা সফল হবে। আমরা যারা স্বপ্ন দেখি পড়াশোনা করে চাকরি করব, ব্যবসা করার জন্য পুঁজি লাগবে, অবশ্যই তার দরকার আছে। তার জন্য সবচাইতে যেটা জরুরি সেটি হচ্ছে মনোবল। যার মানসিক মনোবল শক্তি বেশি, সে অবশ্যই সফল হতে বাধ্য। এরকম একটি ফার্ম যেখানে এমন একটি সুইটেবল জায়গা, আমাদের এই কাকারা, আমি দেখেছি কক্সবাজার চকরিয়ার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে এই কাকারা ইউনিয়নটি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কারণ কাকারা ইউনিয়নে একদিকে যেমন রয়েছে সমতল জায়গা, ঠিক অন্যদিকে রয়েছে পাহাড় বেষ্টিত একটু উঁচু জায়গা, অর্থাৎ বন্যার সময় এখানে পানির
উৎপাত আমাদের কক্সবাজার চকরিয়াতে দেখা যায় পানিবন্দী মানুষ। বেশিরভাগ ইউনিয়নে পানির নিচে তলিয়ে যায় আমাদের চকরিয়া ইউনিয়ন। তার মধ্যে এই কাঁকড়া ইউনিয়নের এই জায়গাটি যেহেতু পাহাড়ের উপরে অনেকটা, সে কারণে এখানে মানুষ শুধুমাত্র রামিম নয়, আমি দেখেছি কাঁকড়ার বেশিরভাগ মানুষ প্রতিটা বাড়িতে খামার রয়েছে, প্রতিটা বাড়িতে কেউ পশুপালন করছে, কেউ মাছ চাষ করছে, পাশে একটি পুকুর থাকলে সেখানে মাছ চাষ করছে, তারপরে পশুপালন করছে, শাকসবজির চাষ করছে, এবং যেটা খুবই দরকার। অর্থাৎ একটা মানুষ একদিকে যেমন আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে আমি মনে করি যারা তাদের বাড়ির আশেপাশের জায়গাটিকেও যদি সৎ ব্যবহার করে তাহলে অবশ্যই তাদের অনেকটা খরচ বেঁচে যেতে পারে। তাদের একটু চেষ্টা, একটু কষ্ট, আমি মনে করি তাদের জন্য অত্যন্ত ভালো কিছু ফলাফল তাদের জন্য নিয়ে আসবে। তো বন্ধুরা, এটা হচ্ছে একেবারেই শেষ প্রান্তে, আমরা এখান থেকেই শুরু করছি, কারণ এখান থেকে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো স্পষ্ট করে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এখানে পুরো অর্থাৎ পুকুর পাড়ের যে জায়গাটি সেটি পুরোটাই কিন্তু পেঁপের চাষ করেছে। তার নিচে যে কিনারা রয়েছে, কিনারার মধ্যে এটা হচ্ছে বড়ই গাছ, পুরোটাই কিন্তু বড়ই গাছ আছে, তারপরে লেবু গাছ, শাকসবজিও রয়েছে, সেটা এগ্রো ফার্মের আশেপাশে। তো এগ্রো যেখানে ওই গরুর ফার্ম যেখানে করা হয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, এবং সেখানে ছাগলের চাষও করা হয়, অর্থাৎ ছাগল পালন করা হয়। ছাগলও সে খুব ভালো ব্যবসা করছে, এবং গরুর যে ফার্ম আর এই ফুলের পেছনেই গরুর খামার। আমরা ভেতর থেকে যদি দেখাই, বেশ কিছু গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। উপরে উঠে যাবে, উপরে ছাগল, মাশাআল্লাহ, উপরে ছাগল দেখতে পাচ্ছি প্রায় 10-12টা, 15টার মতো হবে। আছে, যদি ভিতরে আসো তাহলে একটু স্পষ্ট করে দেখা যাবে। মাশাআল্লাহ, উঠে আছে এখানে। এটা হচ্ছে কোয়েল পাখি, কাছ থেকে দেখা হতে পারে। কোয়েল পাখি দেখা যাচ্ছে, মুরগি, বন্ধুরা কবুতরের খোপ দেখা যাচ্ছে, নিশ্চয়ই কবুতরের জন্য বাক্স করে রাখা হয়েছে। সম্ভবত এখানে কবুতরও আছে, কবুতরের বাক্স। বন্ধুরা কবুতরের খোপ দেখা যাচ্ছে, নিশ্চয়ই কবুতরের জন্য বাক্স করে, কবুতরের বাক্স। বন্ধুরা, যার কথা বলছিলাম, আমার বন্ধু, অত্যন্ত পরিশ্রমী উদ্যোক্তা আদনান রামিমের কথা। আমরা আদনান রামিমের সাথেই রয়েছি, যেখানে আদনান রামিম অত্যন্ত পরিশ্রম করে তিলে তিলে পলে পলে এই খামারটিকে আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছে। আমি আদনান রামিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আদনান রামিম আমারই বন্ধু, তার কাছ থেকে প্রথমেই জানতে চাইব যে এত সুন্দর একটি খামার করার পেছনে সে অনুপ্রেরণা কোত্থেকে পেল, যদি বলতে আমাদের দর্শকদের। আসসালামু আলাইকুম, পিসল্যান্ড থেকে সবাইকে স্বাগতম। এটার নাম দিয়েছি আমি পিসল্যান্ড।
এটা হচ্ছে আমার এগ্রোটার নাম হচ্ছে আমার বাবা মায়ের নামে, জাফমিল এগ্রো ফার্ম। আমি ফার্মটা শুরু করছি আজকে, মানে পুরোদমে শুরু করছি 2 বছর। তারও যদি একটু আগে যাই, আমার জাস্ট এখানে 2টা পুকুর ছিল, ওইটা দিয়ে শুরু করছি। তো আমাকে যে জিনিসটা জানার জন্য সোহান জানাতে বলছে, সেটা হচ্ছে অনুপ্রেরণাটা হচ্ছে আসলে আমরা যখন ইন্টার লেভেলে পড়তেছি তখন থেকে আমার কৃষির প্রতি বিশেষ একটা ঝোঁক ছিল। তো পড়ালেখা করার কারণে অনার্সে গিয়ে সেটা আর একটু বেশি আসছে, কিন্তু তারপরেও আমি করতে পারি নাই। তখন আমার বাবা মারা যান 2011 সালে, তখন আমি চকরিয়া ফেরত আসি। মধ্যখানে আমি কিছুদিন রবিতে চাকরি করছিলাম, আর 2টা ব্যাংকে জয়েন করার অফার ছিল, আমি করি না এটা অনার্স শেষ হওয়ার পরে। তো দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে আমার জায়গা জমিগুলো, যেহেতু আব্বু মারা গেছে, তখন আমাকেই দেখভাল করতে হয়। তো একদিন আমি চিন্তা করলাম যে এখান থেকে কৃষকরা ফসল ফলিয়ে উপার্জন করে যাচ্ছে, তার আগেও আমার একটা চিন্তা চেতনা ছিল যে আমি কৃষি কাজ করব। ওই দিক থেকে আমি ছোটো করে শুরু করলাম। শুরু করার পর মনটা বসে গেছে আসলে, কৃষিতে আমার ঝোঁকটা বেড়ে গেছে। তারপর আমি গত 2 বছর আগে থেকে পুরোদমে শুরু করলাম। আমার পুকুর দুইটা করার পরে আমি পুকুরের পাড়টা বড় রাখছিলাম। এরপর আমি পেঁপে নিয়ে বিশদভাবে একটু স্টাডি করে দেখলাম যে মানে কম খরচে খুব দ্রুত যেটা লাভজনক একটা সেক্টর হচ্ছে পেঁপে। আমি 2 বছর আগে পেঁপে গাছ রোপণ করছিলাম, ওখান থেকে আমার ভালোই একটা উপার্জন আসছে। তারপর আমি চিন্তা করলাম যে এটা আর একটু বড় করি বাণিজ্যিকভাবে। গত বছরের আগের বছর যেটা আমি করছি সেটা হচ্ছে আমার 600 গাছ দিয়ে শুরু করছিলাম। এটা গত বছর ফলন নেওয়ার পর কিছু অ্যাক্সিডেন্টের কারণে আমি সমস্ত গাছ কেটে ফেলার পর জমিতে আবার চাষ দিয়ে আর একটু ডেভেলপ করে আমি এবার 1100 গাছ এখন আমার রানিং আছে। যদিও প্রশ্নটা ছিল যে কৃষিতে কেন আসলাম, আমি একটু বৃদ্ধি করে পেঁপের দিকে চলে গেছি। আমি কৃষিতে আসার কারণ হচ্ছে আমি যখন পুকুরগুলা করতেছি তখন অনুধাবন করলাম সামনের পৃথিবীতে 2টা যুদ্ধ আমার দৃষ্টিতে। একটা হচ্ছে অস্ত্রের যুদ্ধ আর একটা হচ্ছে কৃষির যুদ্ধ। তা আমি কৃষির দিকে একটু আর্লি চলে আসার চেষ্টা করছি এখানে। তো আমরা যে জিনিসটা জেনে খুবই আনন্দিত হলাম যে 2টি যুদ্ধের কথা আমার বন্ধু বলেছে, একটি হচ্ছে অস্ত্রের যুদ্ধ সামনে আর একটি কৃষি যুদ্ধ। অবশ্যই এটি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। কৃষি যুদ্ধ এটি কোনো মরণঘাতী যুদ্ধ নয়, এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধু যেটা বলেছে যে কৃষি প্রধান দেশের অবশ্যই আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের কৃষির প্রতি আলাদা একটি ভালোবাসা রয়েছে। আর এই ভালোবাসা থেকে অনেক তরুণ যুবক চায় যে এত সুন্দর করে একটি খামার করবে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে জমির অভাবে কিংবা সামাজিক বিভিন্ন বাধার কারণে তারা হয়তো সফল হতে পারছে না, কিংবা ক্যাপিটালের অভাবে বা বিভিন্ন কারণে। তো তারপরেও এই খামারটা নিয়ে খুব সুন্দর করে একটি পর্ব করেছিল আবদুল্লাহ ভাই, সেখানে তিনি খুব সুন্দর করে দেখিয়েছেন এই খামারটি। আমার ভিডিওটা অতটা ভালো না, তারপরেও আমি রামিমের কাছে সেখানে যে কথাগুলো আমরা জানতে পারিনি সেটা এখানে আমরা জানতে চাইব যে এত বড় একটি খামার করতে গিয়ে আপনি কোনো সামাজিক কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, কোনো প্রতিকূল পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হয়েছে কিনা, সেটি ভৌগোলিক হোক সামাজিক হোক, এরকম কোনো পরিস্থিতিতে আপনি পড়েছেন কিনা? সেটা ঠিক আছে, এটা প্রশ্ন করাটাও অমূলক নয়। আমরা যে সমাজে বসবাস করি, আমাদের নানা ধরনের টেবুর সাথে আমাদের মুখোমুখি হতে হয়। ঠিক কীভাবে আমি কৃষিতে যখন আসছি সেমভাবে আমি সামাজিকভাবে কিছু বাধার সম্মুখীন হয়েছি, যেগুলো আমি অতটা আসলে গুরুত্ব দিয়ে নাই। আমি জানি আপনি প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। যারা আইন বিষয়ে পড়াশোনা করে তারা অনেকে আইনজীবী হতে চায়, বিচারক হতে চায়, কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করার স্বপ্ন দেখে। এটা আমাদের বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে তাদের পরিবারের দাবি যে তুমি পাশ করেছো, কিছু একটা কোনো সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি, কৃষি কাজ করার কথা বললে অনেকে অনুৎসাহিত হয়, এটাই স্বাভাবিক। তো আইন পাশ করার পরেও কেন আপনার এই কৃষিকাজের প্রতি এতটা ভালোবাসা জন্মালো? কেন আপনি এটা মনে করলেন যে আমি চাইলে এখানেও সফল হতে পারি, আমি চাইলেই এখানে বড় উদ্যোক্তা হতে পারি, আমি চাইলেই আমার অধীনে অনেকের কর্মসংস্থানের আমি ব্যবস্থা করতে পারি? এটা আপনি কিভাবে করলেন যে পাশ করার পরেও এই ধরনের চিন্তাটা আসার কারণ? ওইটা বলতে গেলে কোনো পেশাকে আসলে আমি ছোট করতেছি না।
আর আপনি যেটা বলছেন যে সিকিউরিটির একটা বিষয় আছে, ওইরকম কিছুও না। আমি প্রথম দিকে কৃষিতে আসছি হচ্ছে মানসিক প্রশান্তির জন্য। এখানে আমি স্বাধীনভাবে কাজ করার আমার যথেষ্ট পরিমাণ স্কোপ আছে। আমার বাবা মা মারা যাওয়ার পর মানসিকভাবে যে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, সেটার একটা ওই টনিক হিসেবে কাজ করছে আসলে এই কৃষিকাজটা। আর অন্যান্য যে কথাটা উপার্জনের বিষয়টা, কৃষি যে ইনসিকিউর কোনো পেশা সেটা আমি কখনো মানি না। কারণ কৃষিতে হয়তো উত্থান পতন থাকতে পারে, কিন্তু আপনার উৎপাদিত কোনো পণ্য কখনো যে আপনি সঠিক মূল্য পাবেন না তা না। এটা হচ্ছে আপনার কৃষকরা আপনার যেটা বিভিন্ন পরিবার থেকে চাপ আসে যে কৃষিকাজ করলে একটা ওই যে টেবুর কথা যেটা বলছি, এটা আমাদের সামাজিক একটা ভ্রান্ত ধারণা। উন্নত বিশ্বে আপনি দেখেন ইটালি, ফ্রান্স বা আর অস্ট্রেলিয়া, আপনি দেখেন কৃষিকে কতটা ওরা প্রাধান্য দেয়। জাপানে আপনার কৃষকরা তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, এই দুনিয়াতে সব পেশাই ঠিক আছে, কিন্তু একটা বীজ থেকে আপনি যখন বীজটা অঙ্কুরিত করে মাটিতে রোপণ করার পরে আবার সেখান থেকে ফলন নিয়ে আবার বীজ করতেছেন, এটা কিন্তু চারটিখানি কোনো কথা না। তা আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এটা আমি প্যাশন হিসাবে নিয়েছি, এটা আমার আর্থিক উপার্জনের একটা ধাপ হিসাবেও নিয়েছি। আমি আর বেশি প্রশ্ন করবো না। আর এখানে আপনার খামারটা আমরা মোটামুটি দেখেছি, আমাদের দেখা অনেক কিছু আছে। সংক্ষিপ্তভাবে যদি বলেন যে এখানে কি কি আপনি ফলন চাষাবাদ করেছেন সব কিছু। হ্যাঁ, সেটা আমি বলতেছি, রানিং যা আছে তা বলতেছি, আবার ভবিষ্যতে আমরা এখানে কি করব তাও বলতেছি। আমার রানিং হিসেবে এখানে আছে হচ্ছে প্রায় 1000-এর উপরে পেঁপে গাছ আছে, এটা আমার বাণিজ্যিক। তারপর হচ্ছে একটা মালটা বাগান আছে, ওখানে প্রায় 500 মালটা গাছ আছে, তাও বাণিজ্যিক। তারপরে সবজি আছে আমার এখানে, রানিং সিজনাল সবজিগুলো আছে। তারপরে ফুল গাছ আছে প্রায় 100-200, সেটাও বাণিজ্যিক হিসাবে আমি ধরে নিতে পারতেছি। তারপরে সামনে আমি একটা পেয়ারা বাগান করব বাণিজ্যিক। আমরা কয়েকটা পেয়ারা গাছ দেখেছি, কম 500 পেয়ারা একটা বাগান করার ইচ্ছা আছে এই জায়গাতেই। জি, আমার এখানে উপরে নিচে মিলে প্রায় আপনার 16 কানির মতো জায়গা আছে। আমি 8 কানির মতো ডেভেলপ করছি। পাশাপাশি আমার লাইভ স্টক আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখিও দেখেছি। কোয়েল পাখি আমার বাণিজ্যিক আছে, গরু আছে আমার, তারপরে ছাগল আছে, ছাগলও বাণিজ্যিক। তারপরে আমার দেশি মুরগির একটা ফার্ম গড়ে তোলার ইচ্ছা আছে, যে দেশি মুরগির ফার্মে এখন হ্যাঁ সেটাতে বলতেছি যে দেশি মুরগিতে আমার খামারে আমি সবসময় 500-র উপর বিক্রি করার উপযুক্ত মুরগি আমি রাখবো। তারপরে হচ্ছে যদি ভবিষ্যৎ চিন্তা করি, আমার একটা আঙ্গুর বাগান করার ইচ্ছা আছে খুবই। তারপরে আর 100 আঙ্গুর বাগান এখানের জন্য কতটা আমি সয়েল টেস্ট করছি। বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ হচ্ছে। যার কারণে আমার ইচ্ছা হচ্ছে মানে ব্যয়বহুল যেসব ফ্রুটসগুলো আছে ওইগুলা দাম কমায় আনবো আর নিরাপদ। আমরা জানি প্রতিটা ইম্পোর্টেড ফ্রুটসে আপনার কিছু রাসায়নিক কেমিক্যাল ইউজ করে, যে ওইগুলো একটু থাকার জন্য, সতেজ থাকার জন্য। আমি যদি এখানে করতে পারি, আমার বাগান থেকে সরাসরি সরবরাহ করতে পারবে, দামেও কম পাবে। আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্নটি করার আগে একটা প্রশ্ন করিনি। আমি দেখেছি কক্সবাজারের চকরিয়া উপজেলার এই কাকারা ইউনিয়ন, সুরাজপুর ইউনিয়ন, এমনকি আমার কৈয়ারবিল ইউনিয়ন, যেটা দেখেছি তামাকের চাষ হচ্ছে। একদিকে অতিরিক্ত লাভের আশায় কৃষকরা যে তামাকের চাষের দিকে তারা ঝুঁকে পড়ছে, ঠিক তার বিপরীতে এসে আপনি যে চিন্তাধারা নিয়ে এগুচ্ছেন সেটা আসলেই কৃষিযুদ্ধ। কিন্তু তামাকের যে চাষের প্রতি মানুষের যে ঝুঁক, এটা আমি মনে করি অস্ত্রযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর। তাহলে যেটা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। তো আমি মনে করি এই ব্যাপারে শুধু তামাক চাষ না, তামাক চাষের পাশাপাশি এখানে চুল্লি নির্মাণ হচ্ছে, সেখান থেকে রাসায়নিক বিক্রিয়ার কারণে মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। এটা আমি প্রায় সময় ভিডিওতে বলি, আপনি দেখেছেন হয়তো। তো সেখান থেকে, ওই জায়গা থেকে দাঁড়িয়ে এই এলাকাবাসীর জন্য, বিশেষ করে এই কাকারাতে যেখানে তামাকের অধিক চাষ হচ্ছে, তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা, যে এই তামাক চাষ কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি? আমার এই জমিগুলোও তামাকের জমি ছিল। আমার 16 খানি জমিতে, এখনো 6 খানি জমিতে আমার তামাক চাষ হয়েছে, যেটা আমি বর্গা দিয়েছিলাম। আর এই পাশে একটু যদি দেখাই, এইগুলো হচ্ছে তামাকের জন্য খুব আদর্শ জায়গা ছিল, উর্বর। এটা মেসেজ আগের কথাটা একটু যদি বলি, আমি যদিও একজন চেইন স্মোকার, তারপরেও আমি কখনো সমর্থন করি না আমার জমিতে, আমার চারপাশের আশপাশের জমিগুলা তামাক চাষ করে অনুর্বর হয়ে যাবে, সেটা আমি কখনো কামনা করি না। আমার এই সমস্ত জমি এগুলো তামাকের জন্য গ্রেড।
এই গ্রেট একটা জায়গা, এই পাশে আপনার তামাক হয়েছিল যথেষ্ট পরিমাণ। আমি তামাকে আসলে ওই যে পাথরে ফুল ফুটায় যেরকম আমার ইয়াটাও এরকম, এটা তামাকের জমি ছিল, এখানে আমি ফলের বাগান করে ফেলছি। সবচেয়ে সর্বশেষ প্রশ্ন, যে যারা তরুণ উদ্যোক্তা রয়েছে কিংবা যারা উদ্যোক্তা হতে চায়, যা পড়াশোনা করে হয়তো বা তারা বিভিন্ন চাকরি পাচ্ছে না, তারা কিভাবে আপনার মতো হোক বা আপনার চাইতে আরও ভালো বা মোটামুটি তারা একটা পজিশনে এরকম খামার করে কিভাবে তারা এগোতে পারে, তাদের জন্য কোনো মেসেজ যদি মেসেজ থাকে? বলতে আপনারা কৃষিতে আসতে পারেন। কৃষিটা যে আপনার কোনো লস প্রজেক্ট এরকম না। এখানে আপনার আর্থিক ইনকামের পাশাপাশি আপনার মানসিক যে প্রশান্তিটা সেটা আপনি সবসময় পাবেন। একজন কৃষককে আমি একজন উদ্ভাবক বা বিজ্ঞানী হিসেবে জানি। কৃষিকাজ কখনো, আমি বিশ্বাস করি মনে প্রাণে, কৃষিকাজ কখনো আপনার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার মতো কোনো প্রেশার নয়। আপনি আদিম যুগ থেকে যদি এখন পর্যন্ত আসেন, এই কৃষকরাই কিন্তু আমাদেরকে টিকিয়ে রেখেছে। তো আপনার শিক্ষিতরা যদি কৃষিতে আসে অবশ্যই ওয়েলকাম। তারা আমরা ওয়েলকাম না, আমরা সামাজিক টেবু ভেঙে যদি কেউ আসতে পারে সেটা আমরা সাধুবাদ জানাই। শিক্ষিতরা যদি কৃষিতে আসে লাভের উপর লাভ যেটা হয়, আপনারা জানলেন, জ্ঞান অর্জন করলেন, সেটা প্রয়োগ করলেন, পাশাপাশি আধুনিক কৃষিটা গড়ে তুলতে পারেন। সামনের যে দিন আসতেছে 1 ইঞ্চি জায়গা আমরা নষ্ট করে ফেলে রাখার কোনো আসলে ওয়ে নাই। আপনি গ্লোবালি যদি চিন্তা করেন, সারা বিশ্বে যেটা বললাম সেটা সামনে যুদ্ধ হবে দুইটা, একটা হচ্ছে আপনার অস্ত্রের যুদ্ধ, পরমাণু যুদ্ধ, আর একটা হচ্ছে কৃষি যুদ্ধ। আপনারা যদি এখন থেকে কৃষিতে মনোনিবেশ করতে পারেন, এটা যদি আপনার আল্লাহ তাআলা যদি বলে সৎভাবে যে একেবারে কোনো পেশা আপনি নির্ধারণ করতে চান, তাইলেও বলবো আমি কৃষিটা প্রথমের দিকে থাকবে। এখানে আপনার কর্ম করবেন, উপার্জন করবেন, আপনি সেটা বুক করবেন। এখানে কোনো অসততার কিছু নাই। আর তরুণ যারা আসতে পারলে, সামাজিক টেবু যদি ভেঙে আসতে পারেন, আমি মনে হয় এই সেক্টরটা লাভজনক। বন্ধুরা, আমার বন্ধু যেটা বলেছে অত্যন্ত শিক্ষণীয়, বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন বা যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটা অবশ্যই পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এবং আমি যে সর্বশেষ প্রশ্নটি আমার বন্ধু রামিমকে করেছি, যে তামাক চাষের বিরুদ্ধে আমাদের অবশ্যই সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এই তামাক চাষ হওয়ার কারণে জমির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে, ঠিক তেমনিভাবে তামাক চাষের যে চুল্লি নির্মাণ করা হয় সেখানে রাসায়নিক বিক্রিয়ার কারণে অনেকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো সুতরাং এই চকরিয়া উপজেলার কাকারাবাসী, সুরাজপুর, মানিকপুরবাসী, আমার কৈয়াবিলবাসী থেকে শুরু করে যে সমস্ত ইউনিয়নে তামাকের চাষ হচ্ছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী লামা উপজেলা, আলীকদম উপজেলাতেও তামাকের ব্যাপক চাষ হচ্ছে, এগুলো বন্ধ করতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এবং কৃষকদের ন্যায্য মূল্যে যেন তারা পণ্য বিক্রি করতে পারে, সেই সুবিধা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সেভাবে সুযোগ সৃষ্টি করা দরকার। যারা কৃষিকাজ করতে চায় তাদেরকে যেন বিনামূল্যে লোন দেওয়া হয় সরকারিভাবে। সামনে যারা আমাদের দেশে যারা রাষ্ট্রের দায়িত্ব নেবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে হলে তাদের অধিকার, তাদের সুযোগ সুবিধা সব কিছু নিশ্চিত করতে হবে। এবং আমি এত সুন্দর একটি খামারে আমার বন্ধু রামিমের সাক্ষাৎকার নিতে পেরেছি, এটা আমার জন্য অত্যন্ত অনেক বড় একটি পাওয়া। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধু রামিমের প্রতি, এবং সেই সাথে এই কাকারা উপজেলার প্রতিটি নাগরিক যারা এরকম কৃষিকাজ করছে সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।